বিয়ের দুদিন পরেই যখন আমরা সবাই খাবার টেবিলে একসাথে খেতে বসলাম, তখন শ্বশুরমশাই রুই মাছের বড় মাথাটা আমার প্লেটে তুলে দিলেন। নতুন বউ কি বলবো এটা ভাবতেই পাশে থেকে আমার ননদিনী বলে উঠল, বাবা, এটা তুমি কি করলে? তুমি জানো না বাবা, দাদা রুই মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, আর তুমি সেটা বৌদির প্লেটে তুলে দিলে কেন? এসব বলতে নেই মা, আরও একটা মাছের মাথা তো আছেই, সেটা না হয় দীপ্ত খাবে। তাহলে তোমার মেয়ের জামাইয়ের প্লেটে কি দেবে? আহ পুষ্পা, এবার তুমি একটু চুপ করবে? তুমি তো জানোই আমি মাছের মাথা খেতে পছন্দ করি না, আর বৌদির সামনে এভাবে কথা বলছো কেন? এর মাঝখানে দীপ্ত বলল, আমরা কি এখানে খেতে বসেছি নাকি মাছের মাথা নিয়ে ঝগড়া করতে বসেছি? প্লিজ পুষ্পা, এবার একটু চুপ কর। এই দীপা, তুমি মাছের মাথাটা পুষ্পার প্লেটে দিয়ে দাও তো। আমি একটু লজ্জা পেয়েই মাছের মাথাটা পুষ্পার প্লেটে দেওয়ার জন্য যেই হাতে নিয়েছি, পুষ্পা রেগে গিয়ে খাওয়া বাদ দিয়ে রুমে চলে গেল। আমি উঠতে যাব, শ্বশুরমশাই আমায় বলল, বৌমা তুমি খেয়ে নাও, ও ছোট মানুষ, রাগটা একটু বেশি, কখন কি বলে তার ঠিকানা নেই, তুমি ওর কথায় কিছু মনে করো না। মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হয়েছে তো, তাই কখন কি বলতে হবে সেটাও বোঝে না। মেয়ের জামাইটা ভালো পেয়েছি, তাই মেয়েটা সংসার করতে পারছে। খারাপ ছেলের পাল্লায় পড়লে সংসারটাও করতে পারতো না। রাতে দীপ্তকে বললাম, পুষ্পা কি সত্যিই অনেক রাগী? আরে না, ওর মনটা খুব ভালো, বাবার অনেক আদুরে মেয়ে তো, তাই পুষ্পার প্লেটে মাথাটা না দিয়ে বাবা তোমার প্লেটে মাছের মাথাটা দিয়েছে বলে হয়তো ওর একটু খারাপ লেগেছে। বাদ দাও, এখন ঘুমিয়ে যাও, কাল থেকে আবার আমার অফিস শুরু। সকালে ঘুম থেকে উঠেই দেখি শ্বশুরমশাই রান্না শুরু করে দিয়েছেন আর ননদিনী তরকারি কাটছে। বাবা, আপনি আবার রান্না শুরু করে দিয়েছেন কেন? আমি থাকতে আপনার রান্না করতে হবে নাকি? এত বছর ধরে তো আমিই সব করে এসেছি, এখন অভ্যাস হয়ে গিয়েছে। তখন তো আমি ছিলাম না, এখন আমি চলে এসেছি, এখন আপনার রান্নাঘর থেকেই ছুটি, সব দায়িত্ব এখন আমার। পুষ্পা, তুমি যাও, কাটা বাছা আমি একাই করে নিতে পারবো। আর বাবা, যা কিছু করতে হবে আমায় বলবেন, আমি করে দেব, এখন আর আপনার কোনো কাজ করতে হবে না। পুষ্পারা আমার বিয়ের 3-4 দিন পর চলে গেল। যাওয়ার সময় আমি পুষ্পাকে বলে দিলাম, আবার সুযোগ পেলেই চলে এসো। ও আমাকে তেমন কিছু না বলেই চলে গেল। ওরা চলে যাওয়ার পর শ্বশুরমশাই আমার হাতে সংসারের চাবিটা দিয়ে বলল, বৌমা, দীর্ঘ 30 বছর যাবৎ এই সংসারটা আমি যত্ন করে আঁকলে রেখেছিলাম, এখন এটা আঁকলে রাখার দায়িত্ব শুধু তোমার। এখন তো এই সংসারটা তোমার হয়ে গিয়েছে, শুধু আমায় একটু তোমাদের কাছে থাকতে দিও। এসব কি বলছেন বাবা? এটা আপনার সংসার আর আপনারই থাকবে। আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, মা অনেক কষ্ট করে আমায় একা বড় করেছে। বাবার স্নেহ, আদর, ভালোবাসা আমি কিছুই পাইনি। আপনি আমাকে শুধু মেয়ের মতো ভালোবাসা দেবেন, এর বেশি আমি আপনার কাছে আর কিছুই চাই না। তবে হ্যাঁ, বাবা আমাকে একটু সংসারটা বুঝিয়ে শিখিয়ে দেবেন, কিভাবে কি করতে হবে। বিয়ের আগে মা আমাকে সংসারের কোনো কাজই করতে দিত না, তাই সংসার বিষয়ে একটু কম বুঝি। পাগলি মেয়ে, তোমার এই বাবা থাকতেই সংসার নিয়েই কোনো চিন্তা করতে হবে না। ধীরে ধীরে বাবার কাছ থেকে সংসারের সব কিছু বুঝে নিলাম। আমি যখন কোনো কাজ করতাম, বাবা এসে আমাকে সেই কাজে সাহায্য করতো আর শাশুড়ি মাকে নিয়ে গল্প করতো। জানো বৌমা, তোমার শাশুড়ি মা অনেক ভালো ছিল। ভালোবেসে আমরা দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছিলাম। বিয়ের পর আমরা সুখেই সংসার করছিলাম। আমাদের বিয়ের 2 বছর পর দীপ্তর জন্ম হয়। দীপ্তর জন্মের 6 বছর পর পুষ্পার জন্ম হয়। তবে পুষ্পার জন্মের পর থেকেই তোমার মা কেমন যেন অসুস্থ বোধ করত। অনেক ডাক্তার দেখায়,
কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ করেই তোমার মা মারা যায়। তখন পুষ্পার বয়স 8 মাস। এত ছোট্ট বয়সেই মেয়েটা মা হারা হয়। জানো বৌমা, তোমার মা আমাকে অনেক ভালোবাসতো। আমিও হয়তো তাকে এত ভালোবাসতাম না। তাই ছেলে মেয়েদের কথা ভেবেও তোমার মায়ের জায়গাটা আর কাউকে দিতে পারিনি। নিজেই সিদ্ধান্ত নিয়েই ছেলে মেয়েকে মানুষ করার। তোমার মায়ের মা মানে আমার শাশুড়িকে নিয়ে আসি আমার এখানে। দীপ্ত তখন নিজে সব কিছু বুঝতে পারত। শুধু পুষ্পাকেই নিয়েই আমার চিন্তা ছিল। তবে আমি ওদের মায়ের অভাবটা বুঝতে দিইনি। কিন্তু আমি তোমার মাকে অনেক মিস করতাম। বাবার দিকে তাকাতেই দেখি চোখের কোণায় জল জমে আছে। বাবা, চলুন তো একটু ছাদে যাই, গাছে জল দিয়ে আসি। এর কিছুদিন পরেই একদিন হঠাৎ করেই আমার শরীরটা খারাপ করলো। কাঁপুনি দিয়ে 103 ডিগ্রি জ্বর আসলো। এদিকে দীপ্তর অফিসে জরুরি একটা মিটিংও ছিল। পরে আমার বাবাই আমার সেবা যত্ন করলো। 3 দিন পর জ্বর চলে গেল। এই 3 দিনেই আমি বাবার ভালোবাসা কি অনুভব করতে পারলাম। বাবার রান্নার হাতটাও ভালো ছিল। বুঝলে তো বৌমা, এত বছর ধরে রান্না করতে করতে আমি পাকা রাঁধুনি হয়ে গিয়েছি। এই সময় দীপ্ত বলতো, তোমার বাবা মেয়ে একসাথে হলে তো আমার কথা ভুলে যাও। তুমি আবার কে শুনি, আজ তুমি এই কথা বলছো, পরশুদিন বাবা বলবে এ আবার কোথা থেকে হাজির হলো। আমরা দীপ্তর এই কথা শুনে বাবা মেয়ে খুব হাসতাম। বিকেলবেলা মাঝে মাঝেই আমি আর বাবা হাঁটতে বের হতাম। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকতো। আবার কিছু লোক আমাদের বাবা মেয়ের এত মিল দেখে হিংসে করত। অনেক কটু কথা বলতো আমাদের নিয়ে, কিন্তু আমরা এসব কানে তুলতাম না। বাবা মাঝে মধ্যেই আমার জন্য চকলেট, আইসক্রিম আর কেক কিনে নিয়ে আসতো, যা আমার খুব পছন্দের ছিল। নিজের টাকা থেকে আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতো। বাবার কাছ থেকে সব পাওয়া আমার কাছে ছিল চাঁদ ধরার মতোই। কিছুদিন পরেই পুষ্পা কনসিভ করে, কিন্তু কিছু খেতে পারতো না বলে অসুস্থ হয়ে যায়। তখন আমি নিজে থেকেই পুষ্পাদের বাড়িতে যাই পুষ্পার দেখাশোনা করার জন্য। শাশুড়ি মায়ের কাজটা বৌদি হয়ে আমাকেই পালন করতে হয়। এই ননদিনীর মনটাও পেয়ে যায়। ননদিনীর কিছুটা ইমপ্রুভ হলে আমিও চলে আসি। এদিকে বাবারও বয়স বাড়তে থাকে। দীপ্তর ছুটিতে বাবাকে নিয়ে আমার বাবার বাড়িতে ঘুরে আসি। আমার মা বাবাকে দেখে বলে, এটা তোর শ্বশুর দেখে মনে হয় না, তোকে তো নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে মনে হয়। পরে মাকে বিয়ের 2 দিন পর ঘটে মাছের মাথার ঘটনাটা বললাম। মা বলল, তোর শ্বশুরের যত্ন নিস। এখনকার সময়ে এমন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি হয়তো ভাগ্যবশত এমন শ্বশুরমশাই পেয়েছিলাম। একদিন বিকেলেই বাবা মায়ের নেকলেসটা আমার হাতে তুলে দিয়ে বলল, বৌমা, এই নেকলেসটা তোমার মায়ের ছিল। যে স্মৃতি আঁকড়ে ধরে আমি এতদিন বেঁচেছিলাম। আমার সব দায়িত্ব কর্তব্য শেষ। মেয়েকে ভালো ঘরে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি। ছেলের জন্য যোগ্য বউ ঘরে এনেছি। নাতিপুতির মুখ দেখতে পারবো কিনা জানি না, তবে তোমার মাকে দেওয়া কথাটা আমি রেখেছি। অসুস্থ থাকা অবস্থায় তোমার মা আমায় বলেছিল, তুমি আর একটা বিয়ে করো, কিন্তু আমার ছেলে মেয়ের অযত্ন করো না। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পর ওদের ফেলে দিও না, তুমি ওদের আঁকড়ে রেখো। হ্যাঁ, তোমার মায়ের এই কথা আমি রেখেছি। তবে বৌমা, আমার মেয়েটাকে বোনের মতো আঁকড়ে রেখো তুমি। আমার কিছু হয়ে গেলে তোমরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই যে ওর। এই কথাগুলো বলে যাওয়ার পর দিনই বাবা মারা যায়। সকালে দেরি করে ওঠায় ডাকতে গিয়ে দেখি বাবা আর কোনো কথা বলে না। অন্যদিন বলতো, এই তো বৌমা উঠছি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কিন্তু বাবা আজ আর কোনো কথাই বলল না। হঠাৎ করেই বাবা এভাবে মারা যাবে আমি কখনোই ভাবিনি। বাবার মৃত্যুর পর শুধু দীপ্ত আর পুষ্পা অনাথ হয়নি, আরও একজন অনাথ হয়েছিল, আর সেটা হলো আমি। যে মেয়ে ছোটোবেলায় বাবাকে হারিয়েও শ্বশুরের কাছ থেকে বাবার ভালোবাসা পেয়েছিলাম, বাবা বলেই ডাকার জন্য বাবা পেয়েছিলাম, আজ আমিও দ্বিতীয়বারের মতো অনাথ হলাম। বাবার মৃত্যুর পর বাবাকে আমরা অনেক মিস করতে লাগলাম। শ্বশুরমশাইও যে বাবা হতে পারে সেটা আমি আমার শ্বশুর তথা বাবাকে না দেখলে
কখনোই বিশ্বাস করতাম না।